স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। পিলখানা হত্যাকাণ্ডের রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা মিলেছে, জানালো স্বাধীন তদন্ত কমিশন। পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের, জানালেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে এই সম্পর্কিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। বুধবার রাজধানীতে সংবাদ সম্মেলনে তদন্ত কাজের অগ্রগতি তুলে ধরে কমিশনের সভাপতি জানান, ওই ঘটনায় আওয়ামী লীগের দুই নেতা জাহাঙ্গীর কবির নানক ও মির্জা আজম ইএমএল এর মাধ্যমে লিখিত সাক্ষ্য দিয়েছেন। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরের 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জনকে হত্যা করা হয়। এরপর থেকেই ওই ঘটনা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দেয়। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত হয় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। বুধবার তারই অগ্রগতি তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় কমিশনের সভাপতি জানান, পিলখানা হত্যাকাণ্ডে এরই মধ্যে 8 জন রাজনৈতিক নেতা সহ 158 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। একই সঙ্গে জবানবন্দি দিয়েছেন আওয়ামী লীগের আলোচিত 2 জন পলাতক চরিত্র। পালিয়ে থাকা যে রাজনীতিবিদ, একজন হলেন মির্জা আজম আর একজন হলো নানক, এই দুজন তাদের লিখিত বক্তব্য আমাদেরকে দিয়েছেন, সেটা আমরা পর্যালোচনা করেছি। জাতীয় তদন্ত কমিটি হয়েছিল, এই দুটোরই আমরা কালেক্ট করেছি প্রতিবেদন এবং আমরা খুব গভীরভাবে এগুলো বিশ্লেষণ করেছি। সেখানে আমরা দেখতে পেয়েছি যে তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য জঙ্গিবাদকে আনার চেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগের শাসনামলের ওই ঘটনায় মিলেছে রাজনৈতিক নেতৃবৃন্দের জড়িত থাকার প্রমাণ। পাশাপাশি দেশি বিদেশি চক্রান্তের বিষয়েও তদন্ত চলমান বলে জানানো হয়। প্রাপ্ত তথ্য উপাত্ত থেকে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের নানা মাত্রায় সংশ্লিষ্টতার যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে এবং বর্তমানে তথ্য প্রমাণ যাচাই বাছাইয়ের কাজ চলছে। 25-26 ফেব্রুয়ারি 2009 এ পিলখানায় সংঘটিত এই হত্যাকাণ্ডটি একটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল হিসেবে কমিশনের কাছে প্রতীয়মান হয়েছে। স্বাধীন তদন্ত কমিশন প্রথমে 3 মাসের জন্য গঠিত হলেও পরে এর মেয়াদ চলতি বছরের 30 জুন পর্যন্ত বাড়ানো হয়। কমিশন সভাপতি জানান, আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের মেয়াদ বৃদ্ধির অনুরোধ করা হয়েছে। অফিসারদের খুঁজে খুঁজে হত্যা করা ছাড়াও। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। বর্তমান নির্বাচন কমিশনেই আস্থা রাখতে চায় জামায়াতে ইসলামী। বুধবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের পর দলটির নেতারা জানান, সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোটের পক্ষে জামায়াত। একই দিন সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির একটি প্রতিনিধি দল। নিবন্ধন ফিরে পাওয়ার প্রজ্ঞাপন পেয়ে বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এই বৈঠকে দলটির সহকারী সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি, অনলাইনে ভোট, প্রবাসী ভোট ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরে জামায়াত। পরে ব্রিফিংয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল জানান, বিগত সরকারের আমলে অন্যায়ভাবে জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়। পলিটিক্যাল ব্যাড ইন্টেনশন থেকে জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়েছিল। পরবর্তীতে দাড়িপাল্লা যে প্রতীক, আমাদের দলীয় প্রতীক, সেটাও এই নিবন্ধনের সাথে যুক্ত করে আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল। চরম অন্যায় করা হয়েছিল, আমাদের অধিকার লঙ্ঘন করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনকে পর্যবেক্ষণ করছেন তারা। আস্থা অনাস্থার বিষয়টা আমরা আপাতত মন্তব্য করছি না। ইলেকশন কমিশন, সরকার সবকিছু আমরা অবজার্ভ করে চলছি। বিশেষ করে ইলেকশন কমিশন তো এখনো কার্যক্রম প্র্যাকটিক্যালি করেন নাই, আমরা যা করছেন হলো অফিসিয়ালি করছেন। পরে ইসিতে আসেন বিএনপি সমর্থিত একটি প্রতিনিধি দল। সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে বৈঠক করেন সিইসির সঙ্গে। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।
রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে দ্বিতীয় পর্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিষয়ভিত্তিক আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম পর্বে যেসব সংস্কার প্রস্তাব নিয়ে ঐকমত্য হয়নি সেগুলো এই পর্বে আলোচনা হচ্ছে। 2 দিন বিরতির পর বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল 10:30টার দিকে শুরু হয় এই বৈঠক। দ্বিতীয় পর্বের 5 দিনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের অন্তত 9টি বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে 2টি বিষয়ে একমত হয়েছে দলগুলো, তবে বেশিরভাগ ক্ষেত্রে ঐকমত্যে পৌঁছাতে পারেনি। এজন্য উদ্বোধনী বক্তব্যে রাজনৈতিক দলগুলোকে জাতীয় স্বার্থে কিছুটা ছাড় দিয়ে হলেও ঐকমত্যে আসার আহ্বান জানান কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বাংলাদেশের ইতিহাসের ব্যতিক্রমী ঘটনাগুলো ঘটেছে, তার মধ্যে একটা বড় ব্যতিক্রমী ঘটনা হচ্ছে এই যে আমরা এখানে সকলে মিলে কথা বলছি, পরস্পরের বক্তব্য শুনছি, সহনশীলতা প্রদর্শন করছি এবং অন্যদের বক্তব্যগুলোকে গুরুত্বের সাথে বিবেচনা করে আমাদের অবস্থানটা বলার চেষ্টা করি যে যে দলেই আছে। এগুলো অভূতপূর্ব, এগুলো আমরা সকলে মিলে অর্জন করেছি। সেই অর্জনকে একটা সাফল্যের দিকে নিয়ে যেতে হবে। সেই চেষ্টাটায় আপনারা সকলেই আন্তরিক, সকলেই সংস্কার চাইছেন, সকলেই একটি জবাবদিহিমূলক রাষ্ট্র চাইছেন, একটি গণতান্ত্রিক ব্যবস্থা চাচ্ছেন। সেই জায়গায় যেন আমরা অগ্রসর হতে পারি। এই গতিতে আমাদের সময়ের তারা হচ্ছে এই যে আমরা জুলাই মাসের মধ্যে প্রক্রিয়াটা শেষ করি। বিতর্ক ওঠায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমিনুল গনি টিটোকে সরিয়ে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নতুন স্টেট ডিফেন্স হিসেবে আমির হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে বিতর্কিত আলাপের অভিযোগে শেখ হাসিনা সহ 2 জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। ওই ফোন আলাপের ফরেনসিক পরীক্ষাতেও প্রমাণ মেলে ঘটনার সত্যতার। পলাতক থাকায় মামলার শুনানিতে উপস্থিত হননি শেখ হাসিনা, কিন্তু সুষ্ঠু বিচারের স্বার্থে ট্রাইব্যুনাল থেকে স্টেট ডিফেন্স নিয়োগের সিদ্ধান্ত হয়। এতে প্রথমে নিয়োগ দেয়া হয় আইনজীবী আমিনুল গনি টিটুকে, কিন্তু গত 5 আগস্ট শেখ হাসিনার বিচার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন এই আইনজীবী। তাই নৈতিকতার প্রশ্নে বুধবার তাকে শুনানি করা থেকে বিরত রাখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। দ্য কন্টেম্পট পিটিশন এটা হিয়ারিং করবার জন্য আমি প্রস্তুতি নিয়ে এসেছিলাম, যেহেতু কোর্ট থেকে এটা প্রশ্নটা উত্থাপিত হয় যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা, সে বিবেচনা করে, এথিক্যাল দিক বিবেচনা করে আজকে আমাকে প্রত্যাহার করেছি। এ প্রসঙ্গে প্রসিকিউটর জানান, শেখ হাসিনার নতুন আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন আমির হোসেন। মানবতা বিরোধী অপরাধের মামলায়ও শেখ হাসিনার পক্ষে লড়বেন রাষ্ট্রীয় খরচে নিয়োগ পাওয়া সাবেক এই পাবলিক প্রসিকিউটর। উনি ট্রাইব্যুনালের কাছে এই মামলায় থেকে নিজেকে প্রত্যাহারের আবেদন করেছেন। ট্রাইব্যুনালে তার এই মৌখিক আবেদন মঞ্জুর করে এই মামলায় স্টেট ডিফেন্স থেকে তাকে প্রত্যাহার করিয়ে অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসেবে এঙ্গেজ করেছে। একই মামলায় নিযুক্ত অ্যামিকাস কিউরি AY মশিউজ্জামানকে প্রস্তুতির জন্য 1 সপ্তাহ সময় দিয়েছে ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি হবে 2 জুলাই। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, পরিবেশ বিপর্যয়ে প্লাস্টিক এখন হুঙ্কার দিচ্ছে জীবন ধ্বংস করার জন্য। বুধবার রাজধানীর চিরমত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং পরিবেশ মেলা ও বৃক্ষ মেলা 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। জানান, যুদ্ধবিগ্রহ চ্যালেঞ্জ তৈরি করেছে, অন্যদিকে প্রকৃতির সঙ্গে তাল না মিলিয়ে উল্টো পথে চলছে মানুষ। প্রধান উপদেষ্টা বলেন, তরুণ প্রজন্মের অসীম শক্তি জুলাইয়ে দেখেছে সবাই। তরুণরাই নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন গড়ে তুলেছে, তাই তাদের জলবায়ু মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আজকের পৃথিবী নানান রকমের সংকটে জড়িত। যুদ্ধ বিগ্রহ, প্রযুক্তির ব্যাপক প্রসার, অপব্যবহার আমাদের সামনে নানা রকমের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। কিন্তু সেই চ্যালেঞ্জটা আমরা এখনো অনেকে উপলব্ধি করতে পারছি না, সেটা হলো প্রকৃতির বিধ্বংসী রূপ। এটা প্রকৃতির দোষ না, এটা আমাদের দোষ। আমরা মানুষ যারা এখানে বসবাস করি, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার কথা, সেটা তাল মিলিয়ে না চলে উল্টো দিকে চলে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক ব্যক্তি মারা গেছেন। চলতি বছর ডেঙ্গুতে এই হাসপাতালে এটি প্রথম মৃত্যু। মৃত ব্যক্তির নাম কবির হোসেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাসিন্দা। গত 19 জুন উন্নত চিকিৎসা নিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন 5 জন রোগী। এদিকে গত 24 ঘন্টায় চট্টগ্রামে নতুন করে 9 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, তবে কেউ মারা যাননি। চট্টগ্রামে এই পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 99 জনে। এর মধ্যে নগরে 88 জন এবং জেলার বিভিন্ন উপজেলায় 11 জন। করোনায় এখন পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে মোট 6 জনের। খুলনায় পুলিশের উপপরিদর্শক সুকান্ত দাসকে পুলিশি হেফাজত থেকে ছেড়ে দেওয়ার অভিযোগে মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। একই সঙ্গে সড়ক অবরোধ করে রেখেছে তারা। ফলে রূপসা থেকে শহরে প্রবেশের পথ বন্ধ হয়ে গেছে। পুলিশের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় কেএমপি কমিশনারের পদত্যাগের এক দফা দাবি জানিয়েছে আন্দোলনকারীরা। এর আগে মঙ্গলবার বিকালে খান জাহান আলী থানা এলাকা থেকে স্থানীয়রা মারধর করে সুকান্তকে পুলিশের হাতে তুলে দেয়। তিনি বর্তমানে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় কর্মরত। আদালতে একটি মামলার সাক্ষ্য দিতে খুলনায় গিয়েছিলেন তিনি। তার নামে খুলনা সদর থানায় ছাত্র জনতার উপর হামলার ঘটনায় গত 12 ডিসেম্বর মামলা হয়। এছাড়া বিএনপির নগর সভাপতি শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুর সহ 2টি মামলা রয়েছে। এসআই সুকান্তকে পুনরায় গ্রেফতার ও বিচারের আওতায় না আনা হবে বা আমাদেরকে কোনো রকম সঠিক আশ্বাস না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চলছে এবং চলবে। আওয়ামী লীগ হয়ে কাজ করছিল, আমাদের নারী শিক্ষার্থীদেরকে টেনে হিচড়ে গাড়িতে উঠাইছিল এবং রাতে রাতে প্রতিটা স্টুডেন্টের বাসায় যে তাদেরকে উঠে আনছিল। তাকে শাস্তি দেওয়া হোক, তার যে অপকর্মগুলো ছিল সেগুলো জনগণের সামনে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুর 2টার দিকে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত 22 জুন রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করে বিএনপি। পরে গত রোববার রাজধানীর উত্তরা এলাকা থেকে সাবেক সিইসি KM নুরুল হুদাকে গ্রেপ্তার করে ডিবি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের বিরুদ্ধে টানা 12 দিনের সংঘাতের পর শান্তিপূর্ণ রাত পার করলেন ইরানি নাগরিকরা। যুদ্ধবিরতি কার্যকরের পর এখন পর্যন্ত ইরান কিংবা ইসরায়েলে বিস্ফোরণের কোনো শব্দ পাওয়া যায়নি। তবে ফের তথ্য বিভ্রাট ঘটাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ইরানের পরমাণু স্থাপনায় হামলার বিষয়ে নিজ দেশের গোয়েন্দা রিপোর্টকেই মিথ্যা দাবি করেন তিনি। স্থানীয় সময় বুধবার আন্তর্জাতিক গণমাধ্যম CNN এক বিশেষ প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের বিমান হামলা ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে পারেনি, মাত্র কয়েক মাসের জন্য এই কর্মসূচি পিছিয়ে দিয়েছে। তাদের প্রতিবেদনের তথ্যের মূল উৎস ছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার রিপোর্ট। তবে এই মূল্যায়ন অস্বীকার করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া গণমাধ্যমের তীব্র সমালোচনা করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা সত্ত্বেও পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। গাজা ভূখণ্ডের খান ইউনিসে অভিযানের সময় বিস্ফোরণে 7 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েকজন সেনা সদস্য। স্থানীয় সময়ে মঙ্গলবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীরা এই হামলা চালায় বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। নিহত 7 সৈনিকের মধ্যে 6 জনের নাম প্রকাশ করা হয়েছে। IDF এর প্রাথমিক তদন্ত অনুসারে খান ইউনিসের সৈন্যদের অভিযানের সময় গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী। বিস্ফোরণের কারণে গাড়িতে আগুন ধরে যাওয়ায় ভেতরে থাকা সৈন্যরা দগ্ধ হয়ে মারা যান। ICCর সবশেষ প্রকাশিত টেস্ট র্যাঙ্কিংয়ে 21 ধাপ এগিয়ে 29 নম্বরে উঠে এসেছেন নাজমুল হোসেন শান্ত, আর 11 ধাপ এগিয়ে 28 নম্বরে উঠেছেন মুশফিকুর রহিম। গলে জোড়া সেঞ্চুরির পুরস্কার র্যাঙ্কিংয়েও পেলেন নাজমুল হোসেন। ইতিহাসের 15তম ব্যাটার হিসেবে টেস্টে একাধিকবার জোড়া সেঞ্চুরির কীর্তি করা বাংলাদেশ অধিনায়ক টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারের সর্বোচ্চ অবস্থানে উঠেছেন, এগিয়েছেন 21 ধাপ। ক্যারিয়ারের সর্বোচ্চ অবস্থানে উঠলেও টেস্ট র্যাঙ্কিংয়ে নাজমুল বাংলাদেশের শীর্ষ ব্যাটার নন। গলে 163 ও 49 রানের ইনিংস খেলা মুশফিকুর রহিমই টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের 1 নম্বর ব্যাটার। 11 ধাপে গিয়ে 28 নম্বরে উঠেছেন সাবেক এই অধিনায়ক। মুশফিক র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ 17 নম্বরে উঠেছিলেন 2022 সালের শ্রীলঙ্কা সফরে। শেষ করব দীপ্ত সন্ধ্যা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জেনে দেব আরও একবার।
পিলখানা হত্যাকাণ্ডের রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা মিলেছে, জানালো স্বাধীন তদন্ত কমিশন। পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের, জানালেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।